অনেক বাংলাদেশিরা অধীর আগ্রহী ছিল যে শেখ হাসিনা কি বলবেন তার লাইভ ভার্সনে, এবং সবাই মূলত এটাই শুনতে চাচ্ছিলেন যে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, আর দ্বিতীয়ত ফিরলে কোন তারিখে। শেখ হাসিনা নিশ্চিত করেছেন যে উনি ফিরবেন, এবং ফিরে আসার কারণের ভেতরে উনি বলেছেন যে ওনার সমস্ত জীবনের উদ্দেশ্য ছিল দেশের মানুষের পাশে থাকা, তাই উনি দেশে ফিরবেন। দেশের মানুষের উপরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তাই উনি দেশে ফিরে আসবেন। কবে আসবেন সেটা উনি পার্টিকুলার ডেট বলেননি, উনি বলেছেন ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে উনি ফিরবেন এটা অনেকেই ধারণা করছিল, মোটামুটি নিশ্চিত ছিল যে ডিসেম্বরে ফিরবে, কারণ এই বিষয়টি আমরা সবাই শুনছিলাম। কিন্তু পার্টিকুলার ডেট শোনার অপেক্ষা বোধহয় ছিল মূলত, কিন্তু তা হয়নি। দ্বিতীয়ত উনি ক্যামেরার সামনে আসেননি। এতে করে একটি ভাইব সৃষ্টি হয়েছে যে মানুষ তাকে দেখতে চায়, অনেকে, যে উনি যেই হোক ওনাকে দেখতে চায়। তাই মানুষ অনেকেই তাকে পছন্দ করুক বা না করুক, তাকে দেখার আগ্রহ থাকে। যেমন ধরুন, আপনি যদি কাউকে পছন্দ করেন তাকেও যেমন দেখতে চান, যেমন মা তার সন্তানকে অনেক দিন না দেখলে, বা সন্তান তার মাকে না দেখলে, বা আপনার কোনো আত্মীয়কে অনেকদিন না দেখলে, বন্ধুবান্ধবকে না দেখলে আপনি দেখতে চান। কিন্তু অপরদিকে মানুষ অনেক অন্যায়কারী কেউ দেখতে চায়। যেমন মেজর ডালিম যখন এসেছিল লাইভে, তখনও কিন্তু অনেকেই তাকে দেখার জন্য সেখানে অনলাইনে হুমড়ি খেয়ে পড়েছিল। কারণ এতগুলো বছরে তার চেহারা পরিবর্তন হয়েছে কিনা, বা কী অবস্থায় আছে এই লোকটি কে, সেই আগ্রহ মোমেন্টাম সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা সৃষ্টি হতে যাচ্ছে যে মানুষটি এখন দেখতে কেমন, সেগুলি ভাইব সৃষ্টি হয়েছে। তাই উনি ক্যামেরার সামনে আসেননি, সে ভাইবটি আরও শক্তিশালী হয়েছে। শেখ হাসিনার ভাষণটি শুনতে গিয়ে প্রথমে শুরু হয়েছিল আমার হতাশা, কারণ আবার সেই ওনার পিতার কথা, ওনার ভাইদের কথা, আবার সেই কান্না কান্না জোরে কণ্ঠে কথা। কিন্তু এটাও সত্য যে একজন মানুষের যখন পরিবারের সবাই মারা যায় তার ভিতরে একটি ট্রমা কাজ করে। শেখ হাসিনা তার ঊর্ধ্বে নন। তবে আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে চাই, তাই সারাদিন তার পরিবারের যত মানুষই হোক না কেন, যত গ্রেট কীর্তি করুক না কেন, আমরা ভাই ফেড আপ হয়ে গেছি, যেটা বাস্তব। আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই। তবে শেখ হাসিনার সাথে জয়কে দেখলাম, তাই পরিবারতন্ত্র বোধহয় ওখানেও চলমান থাকবে বলে আমার মনে হয়েছে। এখন আসুন শেখ হাসিনার ভাষণের যে বিষয়গুলো মানে আমার কাছে মনে হয়েছে অ্যাকসেপ্টেবল। যেমন ধরুন, শেখ হাসিনা বলেছেন যে ওনার সরকারের পতনের পর দেশের মানুষের উপরে অনেক দুর্গতি নেমে এসছে। এর ভিতরে অন্যতম হচ্ছে যে পুলিশকে হত্যা করা হয়েছে, এবং পুলিশ যাদের হত্যা করা হয়েছে, যারা হত্যাকারী তাদের অ্যানোনিমিটি দেওয়া হয়েছে অনেকটা, মানে তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, তাদেরকে বিচারে আনা যাবে না। এইটা আমি মনে করি আন্তর্জাতিক আইনের অবশ্যই বিরোধী। কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য পুলিশ মারা গিয়েছিল। কে মেরেছে, কারা মেরেছে, কীভাবে মেরেছে, তারা কারা, এগুলো আসলে আন্দোলনের প্রেক্ষিত আগে পরে সব কিছু বোঝার জন্য অত্যন্ত জরুরি। তাই আজ নিষিদ্ধ হলেও ভবিষ্যতে কোনো না কোনো সরকার এসে, সে বিএনপি সরকারই করুক, বা আওয়ামী লীগ করুক, বা জামাত করুক, বা এনসিপি করুক, বা আমি জানি না কোন সরকার, বা কোনো না কোনো সরকার, ভবিষ্যতে না জানা কোনো সরকারও হয়তোবা এই প্রক্রিয়ায় বিচার নিয়ে আসবে বলে আমি মনে করি, এবং না আনলে সেটা আন্তর্জাতিক আইনের বরখেলাপ হবে, মানবাধিকারের বরখেলাপ হবে। এভরিবডি হ্যাজ রাইট টু গেট জাস্টিস। উনি আরও বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, ইউনূস সরকারের আমলে অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাও বলেছেন যে অনেককে নির্বিচারে বা অনেককে হত্যা করা হয়েছে, ওনার দলের অনেক কর্মীকে, এবং ওনার দলের কর্মী নয় এমন মানুষও আসলে ব্যভিচারিতার শিকার হয়েছে। উনি এই কথাগুলো যে বলেছেন এটা অবশ্যই পার্শ্যালি সত্য, এবং আরও বলেছেন যে ছাত্রদের আন্দোলনকে একটি নির্দিষ্ট গোষ্ঠী বাজেয়াপ্ত করেছে, ছাত্রদেরকে ম্যানিপুলেট করেছে ইত্যাদি। কিন্তু উনি আরও বলেছেন যে গণতন্ত্র প্রক্রিয়া উনি চালু দেখতে চান, এবং উনি পরোক্ষভাবে
বর্তমান সরকার ইলেকশন করেছে, নির্বাচনে এসছেন, উনি শব্দটি ব্যবহার ইটস ওকে, এক সাংবাদিকের প্রশ্নে উনি এটাকে ইটস ওকে বলে উনি আরেকটা জিনিস অ্যাড করেছেন যে এখনও কেন অত্যাচার নিপীড়ন চলবে, এখনও কেন বাক স্বাধীনতার উপর বাধা আসবে। উনি বাক স্বাধীনতার উপর বাধা যেটা সে স্পেশালি এবং জয়ও নিজেও স্পেসিফিক্যালি সেটার প্রতি ইঙ্গিত করেছেন, যেহেতু তার ভাষণটি বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে। সব কিছুই শুনেছি। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন, পুলিশকে নিউট্রালে কাজ করতে বলেছেন, সবই শুনলাম। এখন আসেন কিন্তুতে। কিন্তু হচ্ছে শেখ হাসিনার সরকারের বা শেখ হাসিনার আমলে যে অন্যায়গুলি হয়েছে সেই ব্যাপারে সামান্যতম অনুশোচনা আমি দেখিনি শেখ হাসিনার কণ্ঠে, সামান্যতম না। যেমন উনি ওনার আমলে অর্থনৈতিক উন্নতির কথা বলেছেন। আমি বলছি শেখ হাসিনা অনেক ভালো কাজও করেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি তার ভিতরে একটি, কিন্তু উনি বহু বছর ক্ষমতায় ছিলেন। ওনার যে সকল কাজ তার ভিতরে একটি ভালো কাজের সুফলতা আমিই পাচ্ছি ব্যক্তিগতভাবে, কারণ আমি যাকে পছন্দ করি না করি, ভালো কাজ যদি করে ভালো কাজ করেছে বলবো, ভালো কাজ না করলে আমি যে দলকে সমর্থন করি তারও সমালোচনা করবো। এটাই আমি। শেখ হাসিনার সময়ে যে ভূমির ব্যাপারে যে সকল আইন হয়েছে তার প্রত্যক্ষ ফল পাচ্ছি আমি নিজে, সেই ব্যাপারে আমি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ এবং বর্তমান সরকারকে বলেছি সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে আপনারা জানেন যে এই ল্যান্ড মিনিস্ট্রিতে বা এবং বিভিন্ন বাংলাদেশের ল্যান্ডের কাজ যারা করে যেভাবে করাপশনে জড়িত আছে সেখান থেকে মুক্তি পাক বাংলাদেশ, কারণ ওরা হচ্ছে আসল ভূমিদস্যু। তাই এই বিষয়গুলি দেখার বাকি আছে। শেখ হাসিনার সুনাম করতে গেলে ভালো কাজের বর্তমান সরকারকে সময় দিতে হবেই। বর্তমান সরকার বিএনপি সরকার 17 বছর থাকার পর কী কাজ কী ফল আসে অর্থনীতির সেটা দেখে না হয় দুইটা দলের কম্পেয়ার করা যাবে। তো শেখ হাসিনার কণ্ঠে আমি শুনিনি যে 2024 নির্বাচনে যে প্রহসনমূলক নির্বাচন হয়েছিল, পাতানো বিরোধী দল হিসাবে যেই সৃষ্টি করা হয়েছিল কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ব্যারিস্টার সুমন সহ, এই যে নাটক, এছাড়া উনি যেই একের পর এক যে নির্বাচন করেছেন, যে নির্বাচনে বিরোধী দল আসার কোনো সুযোগই ছিল না, কারণ এমন শ্যাম ইলেকশন হচ্ছিল একের পর এক এবং শেখ হাসিনা বলেই যাচ্ছিলেন যা ভোট দিয়েছি তাই যথেষ্ট, গ্রহণযোগ্য ছিল না। উনি সংবাদপত্রের এবং গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা এখন বলেন, কিন্তু উনি ভুলে গেছেন উনি তারেক রহমানের ভাষণের উপর নিষেধাজ্ঞা এনেছিলেন। আমি নিউট্রালের কথা বলি, নিউট্রালের কথা আমি মৃত্যু পর্যন্ত বলে যাব ইনশাল্লাহ। এটা কি ঠিক ছিল তাহলে? ইউ রিপ অ্যান্ড ইউ গেট, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। তাহলে এখন কথা হচ্ছে শেখ হাসিনা আমলে বাকস্বাধীনতা ছিল? আমরা কি ওনার সংবাদ সম্মেলনগুলোতে দেখিনি জয় মামুন, মুন্নি সাহার মতো সাংবাদিকরা তার সামনে দাঁড়িয়ে কীভাবে চামচামি করেছে? আমরা কি দেখিনি? আমরা কি দেখিনি বিচার বিভাগ ধ্বংস হয়ে গিয়েছিল দলীয়করণের মাধ্যমে? প্রধান বিচারপতিকে দেশ থেকে পালাতে হয়েছিল রাতের অন্ধকারে। আমরা কি দেখিনি পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছিল, ছাত্রলীগতে ভরে ফেলা হয়েছিল? আমরা কি দেখিনি হারুনের মতো, বেনজিরের মতো পুলিশ অফিসাররা কী করেছে? আমরা কি দেখিনি প্রহসনমূলক বিচার? আমরা কি দেখিনি বিরোধী দলের উপরে নিপীড়ন? আমরা কি দেখিনি বিএনপির মতো দলকে একেবারে রাজাকার দল বানিয়ে ফেলা হয়েছে? আমরা কি দেখিনি খালেদা জিয়াকে দিনের পর দিন অপমান, তার ব্যক্তিগত চরিত্রকে পর্যন্ত আক্রমণ করা? আমরা কি দেখিনি যে তারেক রহমানকে বলেছে দেশে আসো বাবু, এরকম একটা কথা বলা? আমরা কি দেখিনি বারবার জিয়াউর রহমানের স্মৃতিকে অপমান করা এবং তার কবর পর্যন্ত ওখানে থাকা উচিত নয় বলে ওনার দলের পক্ষ থেকে উনি কথা বলা? আমরা কি এগুলি দেখিনি? আমরা কি প্রহসন দেখিনি? আমরা কি দেখিনি অসংখ্য বিরোধী দলের মানুষদেরকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার আমলে? অনেকে ঘুম হয়ে গিয়েছিল, ইলিয়াস আলীকে পর্যন্ত গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, এগুলিকে আমরা দেখিনি? অনেকেই ফিরে আসেনি। মায়ের ডাক, মায়ের কান্না, এই সকল মায়ের ডাকের উল্টা মায়ের কান্না এসব সংগঠন করে সেগুলিকে প্রহসনমূলক সংগঠন হিসেবে তুলে ধরা, আন্তর্জাতিক মহলের কাছে গণতন্ত্রের কথা বললে ওনার প্রহসনমূলক উত্তর। সামান্যতম রিগ্রেটকে আমরা দেখেছি, অনুশোচনা দেখি ওনার মধ্যে? না, বাংলাদেশের মানুষ এগুলি আর গ্রহণ করবে না। শেখ হাসিনাকে অনুশোচিত হতে দেখতে চাই আমরা দেখতে চাই তার কণ্ঠে অনুশোচনা, দুঃখ।
জয় একটি প্রশ্নের উত্তরে এরকম উনি বললেন যে ইউনূস সরকার আমলে যা ঘটেছে তার জন্য আগে ক্ষমা চাক, তারপরে না হয় রিগ্রেট করবে, অনুশোচনা করবে আওয়ামী লীগ। না, আমরা এটা আর দেখতে চাই না। অপর দল কী করলো সেটা বলার আগে নিজেদের অনুশোচনা করো, দুঃখ প্রকাশ করো, অন্য দল পর্যন্ত লজ্জা পাবে। বাংলাদেশ সবসময় দেখেছে ওর বাপ কী করেছে, ওর চাচা কী করেছে, পার্লামেন্টে এসব কথা চলে। এগুলো শেষ হোক না কেন, শেষ হোক না কেন। বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, এর জন্য অনেকটা শেখ হাসিনা দায় এড়াতে পারেন না। কারণ যখন সারাক্ষণ আপনি আপনার পরিবারের কথা বলেন, মানুষ ফেড আপ হয়ে যায়। এদিক থেকে বিএনপি কিন্তু বারবার জিয়াউর রহমানের কথা বলে না। একটিবারও তারেক রহমান বা খালেদা জিয়া শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করেনি 24-এর পরে। এখান থেকেও তো আসলে বিরোধী দলকে বা বর্তমান সরকারি দলকে প্রশংসা করা উচিত ছিল। শেখ হাসিনার শাসন আমলে যে সকল দুর্নীতিগুলো হয়েছে তার সেই ব্যাপারে উনি কোনো কথা বলেননি। ওনার দলের যে বিফলতা ছিল সেই ব্যাপারে কোনো কথা বলেননি। আমরা ওবায়দুল কাদের মতো বা তারেক সিদ্দিকের মতো লোকদেরকে আমরা দেখেছি, কিচ্ছু বলেননি ও সকল বিষয়ে। এই সকল বিষয়ে অনুশোচনা থাকতে হবে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়ে ফেলেছেন, মাদ্রাসাকে ঢুকিয়ে, সেই বিষয়ে রিগ্রেট নেই। অথচ উনি বলেছেন যে ছাত্রদের আন্দোলন অনেকটা কুক্ষিগত করেছিল জঙ্গিরা। কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা তো আপনিই বানানোর সুযোগ করে দিয়েছিলেন। এ সকল কিছু মিলে শেখ হাসিনার ভাষণের ব্যাপারে আমি হতাশ। যা আশা করেছিলাম যে উনি অনুশোচিত হবেন তা নয়, তা নেই। কবে আসবেন সেটাও স্পষ্ট করে ডেট বলেননি। যে কোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই মিলে রাজনীতি করবে। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাক। আমি বারবার বলেছি, সুষ্ঠু বিচার হোক, সে যেই হোক না কেন। তবে একটা জিনিস স্বীকার করতে হয়, যে নেতার যেরকম থাকা উচিত, যে দেশে ফিরবো, আমি দেশের মানুষের জন্য দরকার হলে মরে যাব, এইটা ভালো, এটা থাকা উচিত। রাজনীতি যখন করেছেন, দেশের মানুষের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। এটা ওনার ভিতরে আমি দেখেছি। তবে ওনার ভেতরে আমি অনুশোচনা দেখিনি। জাতির জন্য অনুশোচিত হওয়া উচিত, নিজের ভুল স্বীকার করা উচিত, নিজের দলের ভুল স্বীকার করা উচিত। এমনকি দলনেত্রী হিসেবে দলের অধিকার এবং দলকে সুসংগঠিত করার, ভবিষ্যৎ নেতৃত্ব নিউট্রালি গড়ে ওঠার ক্ষেত্রে যে দায়িত্ব থাকে, সেটা কিন্তু উনি ব্যাপকভাবে ফেল করেছেন। ভবিষ্যতে দলের ভেতরে গণতন্ত্র ফিরে আসুক, এরকম কোনো কথাবার্তা আমি তার ভেতরে দেখিনি। অন্য দল কী করলো তা বলার আগে নিজের দলের সমালোচনা করা উচিত ছিল। অবশ্যই অনেক নিরীহ আওয়ামী লীগের লোকরা মারা গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর আমি ছাড়া বেশ কয়েক মাস কেউ কথাই বলেনি। আওয়ামী লীগের অবস্থা এমন হলো কেন? এত বড় একটি দল, যখন সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মারা গেছে, যারা সবচাইতে বাজে মানুষ, তারা দেশ থেকে পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, তখন সাধারণ আওয়ামী লীগের পাশে কেন আওয়ামী লীগের ডেডিকেটেড লিডাররা ছিল না বহু মাস? এটাও তো স্বীকার করা উচিত, তাই না? বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছেন, গ্রেট। ৭১ ভুলুন্ঠিত হচ্ছে, সত্য। বাংলাদেশের মানুষ এগুলো মেনে নেবে না, এটাও সত্য। ৭১কে মুছে দেওয়া কোনো দিন সম্ভব হবে না। বাংলাদেশ এর রূপে দাঁড়িয়ে আছে, এটাই সত্য। সেকুলারিজম থাকতে হবে বাংলাদেশে, এটাই সত্য। সকল মানুষের অধিকার বজায় থাকতে হবে, এটাই সত্য। বাক স্বাধীনতা থাকতে হবে, এটাই সত্য। কিন্তু এর আগে স্বীকার করতে হবে আপনি কতটা সফল হয়েছেন এক্ষেত্রে। শুধু অর্থনৈতিক মুক্তিও সব কিছু নয়, সামাজিক মুক্তি এর ভিতরে অন্তর্ভুক্ত। সরকারের যেমন কর্তব্য থাকে মানবাধিকার রক্ষার, ঠিক একইভাবে সরকারের কর্তব্য থাকে মানবাধিকার লঙ্ঘন না করার। এটাও তো মনে রাখা দরকার।